পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরায়েশা মাহানুর। পর্ব সংখ্যা 21। আকাশের বিস্তীর্ণ গম্বুজের স্থির চোখে দাঁড়িয়ে আছে ঈশিতা। গোধূলির আভা অনেক আগেই গলে নেমেছে। দিনভর বৃষ্টির অম্ল স্নানের পর ধৌত আকাশ আজ স্বচ্ছ কাচের মতো। সাদা রূপলি থালার মতো পূর্ণচন্দ্র তার রাজ্য বিস্তার করছে। চারদিক জুড়ে অসংখ্য নক্ষত্রের ক্ষুদ্র আলোকবিন্দু নিভ নিভ দীপ্তিতে দুলছে। নিথর হয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা। বুকের ভেতর ভারী বিষণ্ণতার স্তূপ। দুপুরের দৃষ্টির জিনিসপত্র গোছাতে গিয়ে হঠাৎ পেয়ে যায় এক পুরনো ডায়েরি। প্রথমে স্বাভাবিক ভদ্রতায় সেটি সরিয়ে রেখেছিল, কিন্তু কৌতূহলের অগ্নিশিখা শেষ পর্যন্ত তাকে গ্রাস করে ফেলে। অবশেষে আঙুলে কাঁপুনি নিয়ে মলট উন্মোচন করেছিল সে। পাতার পর পাতা জুড়ে সেখানে নিশ্চিম বিষাদের ঢেউ, শব্দের পর শব্দে জমাট বেদনার নিবিড় অরণ্য। পড়তে পড়তে বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় ঈশিতা। এত দুঃখ, এত আঘাত, অথচ দৃষ্টি সবটা আড়াল করে রেখেছে। কেউ চোখের পলকেই টের পাবে না। এই হাসি মাখা মেয়েটার অন্তরে এত অন্ধকার বহমান। একা একা দাঁড়িয়ে আছিস কেন? করছিস কি? পরিচিত স্বরের ঝাঁজে বিন্দুমাত্র নড়ে উঠল না ঈশিতা। যে ভঙ্গিতে দাঁড়িয়েছিল সেই ভঙ্গিতেই স্থির। ওজানের কপালে গাঢ় ভাঁজ নেমে এলো। ধীর পায়ে এগিয়ে এসে সে কাজ সমান সমান্তরাল হলো। কৌতূহলী চোখে প্রথমে আকাশ, তারপর তাকে দেখে নিল। কি এমন মন গেঁথে তাকিয়ে আছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন দৃষ্টি আপুকে বিয়ে করলেন না কেন ওজান ভাই? ওজানের দিকে চোখ না তুলেই কথাটা ছুড়ে দিল ঈশিতা। পদক্ষেপ থেমে গেল ওজানের। আসার পর থেকে এই প্রশ্নের মুখোমুখি এখনো তাকে হতে হয়নি। আচমকাই ঈশিতার থেকে কেন এমন প্রশ্ন? শটান হয়ে দাঁড়িয়ে রইল ওজান। এবার ধীরে ধীরে ঘুরে তাকাল ঈশিতা। চোখের গভীরে জমাট অভিযোগের ছায়া। উচিত হয়নি তোমার। আপুকে এভাবে ফেলে রেখে চলে যাওয়া একেবারেই ঠিক করনি। ওজানের কণ্ঠে বিস্ময়ের স্রোত। তুই হঠাৎ এই কথা বলছিস কেন? কঠিন স্বরে উত্তর এলো, কারণ আমি আপুর ডায়েরি পড়েছি। সব জেনে ফেলেছি আমি। আপুর নিজের বাড়ি থেকে দূরে একা থাকা, সেদিন তুমি তাকে ফেলে চলে যাওয়া, বিয়ের পরও সাইফ ভাইয়ের সঙ্গে তার সেই একই ছাদের নিচে না থাকা, সবটাই জানি এখন আমি। ওজানের পা হঠাৎ জমাট হয়ে গেল। দৃষ্টির ডায়েরি। গলার স্বর খানিক গড়িয়ে তড়িঘড়ি করে উচ্চারিত হলো, ডায়েরিটা আছে এখন তোর কাছে? আমাকে দে একবার। ঈশিতা নির্বিকার। নেই, পাঠিয়ে দিয়েছি। ইমন ভাই এসে নিয়ে গেছে। শিট। ঠোঁটের কোণে ফিসফিসিয়ে গালি ঝরে পড়ল। ঈশিতা তার মুখের দিকে সোজা তাকিয়ে নিকণ্ঠ প্রশ্ন ছুড়ে দিল, কেন এত দরকার তোমার? না এমনি, একবার দেখতে চেয়েছিলাম। আচ্ছা ওজান ভাই, তুমি কখনো সত্যিকারের প্রেমে পড়েছ? যেন প্রেমে পড়ার অনুভূতি কেমন হয়? প্রেম, প্রেমে পড়ার অনুভূতি, শব্দগুলো কানে ঢোকেই শূন্যে ঝুলে রইল। কোনো সংজ্ঞা মিলল না মাথায়। কেবল একটানা চেয়ে রইল ওজান। ঈশিতার চোখ না তুলে নিষ্পৃহ স্বরে বলে উঠল, জানো না? তাই তো, জানার কথাও না, কারণ তুমি কোনোদিন প্রেম নামের জিনিসটায় পৌঁছাতেই পারোনি। বারবার কেবল মোহে আটকে গেছো তুমি। প্রেমের আসল স্পর্শ এখনো তোমার কাছে আসেনি। ওজানের ভেতরটা কেমন ধাক্কা খেলো। গলার স্বর খানিক ভারী। তুই কি একটু বেশি বড়দের মতো কথা বলছিস না ঈশিতা? এবার চোখ তুলে গভীরভাবে ওজানের দিকে তাকালো ঈশিতা। চাহনি ধারালো কাচের মতো। ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে মেপে নিল ওজানকে। কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি শার্ট এলোমেলো চুলে গোছানো কপালের উপর আস্ত পড়েছে। আর গলার ফাঁকের অংশ, শক্ত মাংসপেশির রেখাগুলো অস্পষ্ট হয়ে আছে। চোখ দুটোতে অদ্ভুত এক দীপ্তি, চকচকে অগোছালো। এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্থির ছায়া নেমে এলো ওজানের মুখে। এই মেয়েটার দৃষ্টি বোঝাই যাচ্ছে না। ভেতরে কি খুঁজছে সে কে জানে। হঠাৎ নীরবতা চিরে স্পষ্ট কণ্ঠে বলল ঈশিতা, প্রেম তোমার জীবনেও আসবে ওজান ভাই। এমনভাবে নামবে মনে হবে আকাশ ছুঁড়ে মুষলধারে বৃষ্টি নেমেছে। মেঘের ভেতর থেকে উকি দেবে যত্নে গড়া হাজারো স্বপ্ন। তখন তুমি আর তাকে আপুর মতো ফেলে যেতে পারবে না। একা করে দেওয়ার সাহস পাবে না। সারা জীবন বুকের ভেতর আগলে রাখার জন্য পাগল প্রায় হবে। তখনই বুঝবে প্রেম কাকে বলে, ভালোবাসা মানে কি। কথাগুলো বলেই কাঁধের ওড়নাটা ঠিক করে ধীর পায়ে চলে গেল ঈশিতা। স্থির হয়ে দাঁড়িয়ে রইল ওজান। এই ছোট্ট মেয়েটাই এখন প্রেমের ব্যাখ্যা শোনাচ্ছে তাকে। হেসে উড়িয়ে দিতে চাইলেও কোথায় যেন আটকে গেল হাসিটা। অদ্ভুতভাবে মনের এক কোণে গাঢ় হয়ে বসে রইল সেই কথা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ উজানও ধীরে ধীরে চলে গেল।
ইমন আর নীলিমা ইতিমধ্যে বাড়ির কোনায় কোনায় খুঁজে ফেলেছে। দৃষ্টির কোনো হদিশ নেই। সাইফ একপাশে দাঁড়িয়ে গাঢ় মনোযোগে ভাবছে, রাতের বেলা কোথায় যেতে পারে দৃষ্টি। আসার পর থেকে তো স্বাভাবিকভাবেই ছিল সে, কোনো অস্থিরতার আভাস ছিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সাইফ। পর মুহূর্তে হঠাৎ স্মৃতির আলতো দরজা খুলে গেল মস্তিষ্কে। চোখে এক ঝলক জ্বলে উঠল, ঠোঁটের কোণে অনিয়ন্ত্রিত এক হাসি ছড়িয়ে পড়ল। হালকা শ্বাস ছেড়ে শরীরে অজানা ভার নামিয়ে নিল সে। ইমন আর নীলিমার ব্যাকুলতা থামিয়ে শান্ত স্বরে সান্ত্বনা দিল তাদের। আপন মনে তাকের পর তাক স্পর্শ করে চোখ বুলিয়ে চলেছে দৃষ্টি। কতদিন পর এই ঘরে ফিরল সে। সবকিছু ঠিক আগের মতোই, টিপটপ করে সাজানো, কোথাও এক চিলতে ধুলোর দাগও নেই। মনে হয় কেউ যত্নে পরিষ্কার করে রেখেছে এই ছোট্ট লাইব্রেরিটাকে। ধীরে ধীরে পা বাড়িয়ে এলো ছোট টেবিলটার কাছে। টেবিলের উপর ছোট ছোট কাগজ আর কলমের ভিড়, তাদের মাঝেই মাঝারি আকারের একটা ফ্রেম। 3টা হাস্যোজ্জ্বল মুখ বন্দী হয়ে আছে সেখানে। সংকোচ ভরা আঙুল বাড়িয়ে নিল দৃষ্টি ফ্রেমটা। কাঁপতে থাকা আঙুলের ডগায় আলতো করে ছুঁয়ে দিল ছবিটা। তারপর হঠাৎ বুকের ভেতরে সব বাঁধ একসাথে ভেঙে গেল। ছবিটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে হু হু করে কান্নায় ভেঙে পড়ল সে। ঘর ভরে উঠল বুক ভাঙা ডুকরে ওঠার শব্দে। বাবা মা, কেন আমাকে একা করে চলে গেলে বলো তো? আমার যে একেবারেই কেউ নেই, আমি যে ফাঁকা। কিভাবে পারলে আমায় একা ফেলে যেতে? কেন সেদিন তোমাদের সাথে আমাকেও নিয়ে গেলে না? কেন কেন বলো? কথাগুলো গড়িয়ে আসতেই বুক ভেঙে এলোমেলো হয়ে কান্নায় ডুবে গেল দৃষ্টি। ডুকরে ওঠার শব্দে কেঁপে উঠল ঘরের শ্বাস। শরীর কাঁপিয়ে টেবিলটার সঙ্গে হেলান দিয়ে নিঃশ্বাস নিতে লাগলো সে। পাশের দিকে চোখ পড়তেই থমকে গেল দৃষ্টি। পুরনো ইজি চেয়ারের দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে উঠল কিছু। মনে হলো এইমাত্র তার বাবা সেখানে হেলান দিয়ে বসে বইয়ের পাতায় মুখ গুজে আছে। কাপা পায়ে এগিয়ে গেল ছোট আলমারিটার কাছে, হাত বাড়িয়ে খুলে নিল। ভেতর থেকে তুলে আনলো একখানা পুরনো রুমাল। রুমালটা বুকের কাছে তুলে নাক টেনে নিল গন্ধ। বাবার গায়ের গন্ধ এখনো সেখানে লেগে আছে। হঠাৎ সারা শরীর কাঁপিয়ে ফেটে পড়ল সে। বুক ফেকেটে চিৎকার করে কান্না এলো তার মুখ থেকে। গড়িয়ে পড়ল অঝোর জল। মনে হলো বুকের ভেতর কোনো পাহাড় ভেঙে সমুদ্র উছলে পড়ছে। যে জানোয়ারেরা তার বাবা মাকে অমানবিকভাবে ছিঁড়ে ফেলেছিল, সেই নিষ্ঠুরতার কথা মনে পড়তেই দৃষ্টি আর নিজেকে সামলাতে পারল না। দরজার এক কোণে দাঁড়িয়ে আছে সাইফ। চোখের সামনে ভেঙে পড়া দৃষ্টির দৃশ্য দেখে বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস গিলে নিল সে। কিভাবে সামলাবে এই মেয়েটার বেদনা? কোনো ভাষাই খুঁজে পেল না মন। ধীরে ধীরে এগিয়ে এসে আলতো করে হাত রাখলো দৃষ্টির ঘাড়ে, কিন্তু পর মুহূর্তে বিদ্যুতের ঝটকায় হাত সরিয়ে দিল দৃষ্টি। চোখে তীব্র ক্ষোভের আগুন। খবরদার, আমাকে একটুও ছোবেন না। আপনাদের কারণেই আমার বাবা মায়ের সঙ্গে এমনটা হয়েছে। সেদিন সেদিন যদি এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে না দিতেন, তাহলে কিছুই হতো না। বুঝেছেন আপনি? বুঝতে পেরেছেন? আমি আপনাদের ঘৃণা করি, সবাইকে ঘৃণা করি, সবাইকে। আমার কথাটা। সাইফ হাত বাড়িয়ে আবারও তাকে ধরতে চাইল, কিন্তু দৃষ্টি পিছিয়ে গেল, এড়িয়ে গেল তার স্পর্শ। কয়েক কদম দূরে গিয়ে ডুকরে কেঁদে উঠল সে। কান্নার ভাঙা গলার আকাশ ফাটিয়ে উঠে এলো এক আর্তনাদ। আমার মা বাবাকে ফিরিয়ে দেন শেখ সাহেব, ফিরিয়ে দেন না তাদের। দয়া করে একবার একবার নিয়ে আসুন তাদের, আমার কাছে ফিরিয়ে দিন। বলে যেতে যেতে হঠাৎ ঢলে পড়ল দৃষ্টি। সাইফের হাত ঝাঁপিয়ে উঠল, দুহাতে শক্ত করে আঁকড়ে নিল তাকে। বেহুশ দেহটাকে বুকে জড়িয়ে ধরতে আবারও অচেতনতার ঘরে তলিয়ে গেল দৃষ্টি। তীব্র দাবদাহে জ্বলছে দৃষ্টির শরীর। দিনভর ভিজে থাকা ভেজা কাপড়ের শীতলতা হারিয়ে গিয়ে এখন পুরো দেহ আগুনের আছে পড়ছে। জ্বরের ঘোরে সেই কখন থেকে অসংলগ্ন আবল তাবল কথা বলে যাচ্ছে সে। নীলিমার হাত থেমে নেই, একটার পর একটা ভেজা কাপড় কপালে চেপে যাচ্ছে। জলপট্টি বদলে দিচ্ছে, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই। সাইফ বেরিয়ে গিয়েছিল কাজে, ফিরতে দেরি হবে বলেই জানিয়েছিল, কিন্তু এত রাত অবধি ফিরবে না তা ভাবেনি নীলিমা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ঘর ভর্তি নীরবতা ভেঙে জানান দিচ্ছে রাত 2:21। আমার মা বাবাকে। ফিসফিসে স্বর ভেসে এলো দৃষ্টির ঠোঁট থেকে। নীলিমা কান পাতল, মাথা ঝুঁকিয়ে ধরল তার মুখের কাছে, কিন্তু স্পষ্ট কিছুই বোঝা গেল না। জ্বর কমেনি এখনো? সাইফের গলার ভারে চমকে উঠল নীলিমা। ধরপড় করে ঘুরে তাকালো ভাইয়ের দিকে।
কিছুক্ষণ আগেই ফোনে জানিয়েছিল দৃষ্টির এই করুণ অবস্থার কথা। উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো সরে বলল সে, না কমেনি। ওষুধ এনেছিস? আপুর জ্বর কিন্তু অনেক ভাইয়া, ওষুধ ছাড়া কমবে বলে মনে হচ্ছে না। আমি এনেছি, তুই যা, একটু ঘুমা, অনেক রাত হয়ে গেছে। নীলিমা এক পা এগিয়ে আবার থেমে গেল, চোখে স্পষ্ট দ্বিধার ছায়া। দৃষ্টি এই মুহূর্তে নিজের ঘরে শুয়ে আছে, কিন্তু সাইফ কি এখন এখানেই রাত কাটাবে, না নিজের ঘরে যাবে? এই প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো মাথায়। যদি কোনোভাবে দৃষ্টি জানতে পারে যে সাইফ এই ঘরে ছিল, সকালবেলা নিশ্চয়ই ঝড় বয়ে যাবে এই বাড়িতে। ভাইয়া, তুই কি? কথাটা শেষ হওয়ার আগেই সাইফের চোখের আগুনে পুড়ে গেল নীলিমা। রক্তচক্ষুর মতো তাকালো সে। আজকে এটা পুরো অন্য এক সাইফ। তার চোখের সেই চাপার আগে কেঁপে উঠল নীলিমা। চোখ ভিজিয়ে আস্তে স্বরে বলল, কিছু দরকার হলে আমাকে ডাকিস। বলেই কাপড়ের আঁচল গুছিয়ে চলে গেল সে। নীলিমার পদধ্বনি মিলিয়ে যেতেই সাইফ ধীরে ধীরে দৃষ্টির পাশে গিয়ে বসল। পাঞ্জাবির পকেট থেকে ওষুধের প্যাকেট বের করে নিল। হালকা জোর করে মুখে তুলতেই তীব্র বিরক্তিতে জ্বরের ঘরেও দৃষ্টি ঠেলে সরিয়ে দিতে চাইল তাকে, কিন্তু অসুস্থ শরীরের শক্তি তার নিজেরই সাথে বিশ্বাসঘাতকতা করল। শেষমেশ বাধ্য হয়ে সাইফের দেওয়া ওষুধ গিলে নিল সে। ওষুধটা মুখে গুজে দিয়েছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দৃষ্টির সারা শরীর কেঁপে ওঠে, গড়গড় করে সবটা বমি করে বেরিয়ে এলো। সাইফ একেবারে কাছে বসে থাকায় সেই বমির স্রোতে ভিজে গেল তার পাঞ্জাবি থেকে পা পর্যন্ত। স্তব্ধ চোখে সেই দৃশ্যের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, হাই রে বউ, এভাবে যদি ভালোবাসাটা ঢেলে দিতেন। তবুও বিরক্ত একটু এলো না মুখে। উঠে দাঁড়িয়ে ধৈর্য নিয়ে দৃষ্টিকে পরিষ্কার করলো। বিছানা নতুন করে গুছিয়ে দিয়ে সাবধানে শুয়েই দিল তাকে। তারপর নিজেই চলে গেল গোসলে। কিছুক্ষণ পর ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো সাইফ। পরনে শুধু একটা ট্রাউজার, অর্ধনগ্ন দেহে ত্বকজোড়া জলকণার আভা। দৃষ্টি এখনো জ্বরে পড়ছে। তোয়ালেটা একপাশে ফেলে দিয়ে থার্মোমিটার হাতে তার পাশে বসলো সাইফ। কয়েক মুহূর্ত পর কাচের ভেতর ভেসে উঠল তাপমাত্রা 104 ডিগ্রি। এতটা জ্বরের কারণ শুধু দিনের বৃষ্টি ভেজা শরীর নয়, একসাথে এত ধাক্কা, এতটা ভেতর থেকে ভেঙে যাওয়া, সব মিলে শরীরটাকে অসহায় করে দিয়েছে। অথচ পৃথিবীর সামনে নিজেকে কতটা শক্ত, নির্লিপ্ত মানুষ হিসেবে তুলে ধরেছে। নিজেকে সাহসী প্রমাণ করার জন্য কত কি যে করে। এ কথা মনে হতেই ঠোঁটের কোণে হাসি খেলে গেল সাইফের। আলতো করে হাত বুলিয়ে দিল দৃষ্টির জ্বলন্ত মাথায়। একবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন আর কিছু দেওয়ার উপায় নেই, তাই শুধু হাতের স্পর্শেই শান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করল সে। এর মাঝেই সাইফ হাত বাড়িয়ে খাটের কোণায় পড়ে থাকা একটা টি শার্ট তুলে নিল। ভেজা শরীরে সেটাই গলিয়ে নিল দ্রুত। তারপর আবার দৃষ্টির দিকে তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। ঠোঁট দুটো নিস্তেজ, কালচে হয়ে আছে। ফর্সা মুখ জ্বরে লালচে হয়ে আছে। নাকের পাশ ফুলে উঠেছে। চোখের চারপাশে লালচে দাগ আর ফুলে আছে পাতা। দীর্ঘ কান্নার ছাপ এখনো শুকায়নি। শ্বাস নেবার ভঙ্গিতেও অস্থিরতা। ছোট ছোট ঢেউয়ের মতো ঘন ঘন উঠছে বুক। হঠাৎ সাইফের শ্বাস গলায় আটকে গেল। শুকনো ঢোক গিলে চোখ ফেরাতে চাইল, অথচ চোখ দুটো অবদ্ধ। আবারও গিয়ে থিত হলো সেই চোখ ক্লান্ত অদ্ভুত সুন্দর মুখের উপর। তারপর একেবারেই ফিসফিস করে বলে উঠল, জানেন শোনাবো, আপনাকে দেখতে এতটাই ভালো লাগে যে মনে হয় জনমভর তাকিয়ে থাকলেও এই দু চোখের তৃষ্ণা কোনোদিন ফুরাবে না। বলতে বলতে সাইফ নিজের বৃদ্ধা আঙ্গুলি আর তর্জনী দিয়ে দৃষ্টির ঠোঁটে আলতো স্পর্শ রাখলো। ঠান্ডা সেই ছোঁয়ায় অচেতন দেহের ভেতর থেকে হালকা এক শিরশিরে সাড়া উঠল। দৃষ্টি অজান্তেই কেঁপে উঠল সামান্য। আর তখনই সাইফের ভেতর বাঁধভাঙা আকুলতা দানা বাঁধল। নিজেকে আর সামলাতে পারল না সে। ধীরে মুখ বাড়িয়ে খুব আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল দৃষ্টির ঠোঁটে। এতটাই মৃদু ছোঁয়াটুকু হাওয়ার মতো লাগলো, যাতে দৃষ্টি ঘোরের মাঝেই কিছু বুঝে না ফেলে। মুখ তুলে আবারও তার উপর ঝুঁকে রইল। গরম শ্বাস এসে পড়ল দৃষ্টির চোখে মুখে। একাগ্র মনোযোগে চেয়ে রইল সাইফ। হঠাৎ পিট পিট করে খুলে গেল দৃষ্টির চোখ। ঝাপসা হয়ে গেল তার সামনে সাইফ, এতটা কাছে যে শ্বাসের উষ্ণতার তার মুখে লেগে আছে। জ্বরের ঘোরে হাত বাড়িয়ে সাইফের গাল স্পর্শ করল দৃষ্টি। তার উত্তপ্ত হাতের তাপ সাইফের শরীর কাঁপিয়ে দিল। তৎক্ষণাৎ নিজের হাত রেখে দিল দৃষ্টির হাতের ওপর, আলতো করে ধরে রাখলো।
ঝুঁকে থেকে ফিসফিস করে উচ্চারণ করলো, কিছু লাগবে বউ? মুখ শুকনো, কণ্ঠে শুধু ভাঙা শ্বাস। আমাকে একটু ভালোবাসুন। একেবারে আস্তে, প্রায় ফিসফিসিয়ে কথাটা বলেছিল দৃষ্টি, কিন্তু সাইফের কানে তা নিখুঁতভাবে গেঁথে গেল। মুহূর্তে শরীর জমে এলো তার। কি করবে বুঝে উঠতে পারল না। শুকনো ঠোঁট জিভ বুলিয়ে নিল সে। ঠিক সেই সময়ে আচমকা দৃষ্টি নিজের সমস্ত দুর্বলতা সত্ত্বেও তৎক্ষণাৎ সাইফের ঠোঁটকে নিজের করে নিল। হঠাৎ ঘটে যাওয়া এই স্পর্শে স্তব্ধ হয়ে গেল সাইফ। নিজের সমস্ত সংযম ভেঙে ঝুঁকে গিয়ে পুরো শরীর দৃষ্টির গায়ের উপর ভর করে পড়ল। কিছুক্ষণ সেই অচেতন উত্তাপে গলে থাকার পর দৃষ্টি ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চোখ বন্ধ করে হাঁপাতে লাগলো। বুক ওঠানামা করছে অস্থির ছন্দে। সাইফ এখনো নিচের ঘোর কাটাতে পারছে না। ফিসফিসিয়ে দৃষ্টি বলে উঠল, ঠান্ডা লাগছে। দৃষ্টির গায়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে রেখেও তার শরীরের স্পষ্ট কাঁপুনি সাইফের হাতে এসে লাগলো। এই অদ্ভুত শীত মাংস ভেদ করে ঢুকে যাচ্ছে হাড়ের ভেতর। এক মুহূর্ত দেরি করল না সাইফ। কোনো কিছু না ভেবে খাটে উঠে শুয়ে পড়ল দৃষ্টির পাশে। দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে নিল তাকে। নিজের উষ্ণতা ঢেলে দিতে চাইল সমগ্র দেহে, কিন্তু তাতেও দৃষ্টির কাঁপুনি থামল না। অস্থির হয়ে উঠল সাইফ। শেষমেশ কোনো দ্বিধা না রেখে নিজের টি শার্টের ভেতর গুজে নিল দৃষ্টিকে। দৃষ্টি হালকা গঙিয়ে উঠল। তারপর গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো শরীর ছোট করে লুকিয়ে নিল নিজের সমস্ত অস্তিত্ব সেই বুকে।